নমস্কার, আমি নজর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি একটা জিনিস আপনার কাছে খুব জানতে চাইছি, সেটা হলো দর্শকদের উদ্দেশ্যে একটু যদি আপনি বলেন, আগামী 7 তারিখে এসএসসি মামলার শুনানি আছে, 2016 এসএসসি মামলার সুপ্রিম হ্যাঁ, কোর্টে। শুধু এসএসসি নয়, ওই দিন আছে 4টে মামলার শুনানি। হ্যাঁ, প্রথম হচ্ছে ডিএনএস অ্যালাউন্সের মামলা, এসএসসির মামলা, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মামলা এবং তার সঙ্গে রয়েছে সেকেন্ড ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের এসএনজেসির মামলা। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি আপনার কাছে মানে ভাইটাল মামলা। হ্যাঁ, আমি যে বিষয়টা জানতে চাইছি সেটা হলো যে এসএসসি 7 তারিখে যে শুনানিটা হবে, একটা জিনিস যেটা সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল যে যদি পৃথকীকরণ করে দিতে না পারে তাহলে পুরো প্যানেলটা বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাতিল হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন, আপনি কি মনে করছেন? দেখুন, ওএমআর শিট ডিস্ট্রয় করে দিয়েছে, কোনো প্রমাণ রাখেনি যে কারা অবৈধভাবে ঢুকেছে আর কারা বৈধভাবে ঢুকেছে। এবার যারা বৈধভাবে ঢুকেছে তাদের সঙ্গে অবৈধ যারা ঢুকেছে তাদের সেগ্রিগেশন বা পৃথকীকরণ বা আলাদাকরণ করবে কি করে, সেই সমস্ত কোনো প্রমাণই তো তারা হাতে রাখেনি। এসএসসির উচিত হচ্ছে উদ্যোগী হয়ে আসা, কারণ দোষটা তো সম্পূর্ণ তাদের এবং রাজ্য সরকারের, যারা এই কায়েমি স্বার্থ, কায়েমি লবি বা লবিবাজি বা যেখানে টাকা পয়সা দিয়ে আপনার র্যাঙ্ক জাম্প করে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে এবং তার সঙ্গে অর্থ দিয়ে, মানে এই রকম উপায়ে যারা অবৈধ এবং অনৈতিক ভাবে ঢুকে রয়েছেন, এবং সেই ক্ষেত্রে তখন তাদের যদি সেগ্রিগেশন না করতে পারে, তখন আমার মনে হয়, হয়তো আমার ধারণা ভুল হতে পারে, মহামান্য উচ্চতম আদালতের ক্ষেত্রে হয়তো এটাই সহজ পন্থা হবে যে গোটা প্যানেলটার উপরে একটা কোপ আসলেও আসতে পারে। কিন্তু আমার এখানে আপনার কাছে একটা প্রশ্ন আছে স্যার, সেটা হলো যে একটা অংশ তো একটা বড় অংশই যারা বৈধ উপায়ে চাকরি পেয়েছিলেন, যাদের মধ্যে কোনো দুর্নীতির অভিযোগ নেই। এসএসসি তো বারবার এটা স্বীকার করেছে দুর্নীতি তাদের একটা হয়েছে, কিন্তু যারা বৈধ উপায়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা চলে যাওয়া, এইটা আপনি কিভাবে দেখছেন? তাদের তো একটা অংশ বারবার আমি একটাই কথা বলতে পারি, ভিকটিম অফ দি সিচুয়েশন, পরিস্থিতির শিকার। যেরকম সরকার, যেরকম অপদার্থ এসএসসি, যেরকম আমাদের নেতামন্ত্রীরা, সেই রকমই হয়েছে। কারণ নেতামন্ত্রীরা এই সমস্ত ওএমআর শিট গুলো ডিস্ট্রয় করানোর পিছনে হাত রয়েছে এই কারণে, বা পুরোপুরি মদতদাতা এই কারণে, তার কারণ যতক্ষণ না এই ওএমআর শিট গুলো ডিস্ট্রয় হবে তাহলে তো প্রমাণ থেকে যাবে কে কিভাবে ঢুকেছে। পরবর্তীকালে মামলা হলে তো ভয় আছে, এবং সেখানে বিরুদ্ধ পক্ষে আবারও আইনজীবীরা দাঁড়াচ্ছেন, তারা অসুবিধায় ফেলে দেবেন। সেই জন্য এই ওএমআর শিট গুলো ডিস্ট্রয় করা ছাড়ার উপায় ছিল না। কিন্তু একটা জিনিস যেটা বিশেষ করে যারা বৈধ চাকরিজীবী যারা আন্দোলন করছে এই মুহূর্তে কলকাতায় রাজপথে, তাদের মধ্যে একটা অংশে বলার চেষ্টা করছে যে সিবিআই যে তদন্ত করছিল তাদের তদন্তের রিপোর্ট তারা নাকি ক্লোজ করে দিয়েছে, যে একটা রিপোর্ট জমা দিয়েছে যে কত সংখ্যক অবৈধ সেটা নাকি তারা আলাদা করে দিয়েছে। তাহলে সেখানে এসএসসি তার আর সিবিআই এদের মধ্যে কি মিলছে না, এরকম কোনো রিপোর্ট আছে? এদের মধ্যে মিলছে না এতটা আমি বলতে পারবো না, তবে আমি মোটামুটি সংখ্যাটা যেটা জানি, অবৈধ অনুপ্রবেশকারী হচ্ছে 8,559 আর 26,000 সামথিং এরা হচ্ছে টোটাল নাম্বার অফ প্যানেল পার্সন। এবার ধরে নিলাম এর থেকে 8,559 বাদ দিলে 16 থেকে 17,000 সঠিক, কিন্তু 16 থেকে 17,000 সঠিক লোক হলেও এই বেঠিক লোকদের জন্য তাদের ওপরে শাস্তির খাড়া নেমে আসছে, তাদের ওপরে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে। আমি এর জন্য সম্পূর্ণ যারা আন্দোলন করছেন তাদের সমর্থন করি, এবং তারা আন্দোলনটা যেন ভালো করে স্টেপ আপ করেন রাজ্য সরকারের বিরুদ্ধে, কারণ এই অপদার্থ সরকারের জন্যই আজকে দেশের এই অবস্থা হয়েছে। আজকে দেখুন, গরিব বেকাররা কোনো চাকরি নেই, তারা তো এই সরকারি চাকরিগুলোর উপরে চিন্তা ভাবনা করছে, কিন্তু তাদের যদি সেই স্বপ্নটাকে ধ্বংস করে দেওয়া হয়, সেই স্বপ্নটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, অঙ্কুরে যদি বিনাশ করে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে কি থাকছে? অবশ্যই এখানে সবকিছুই কিছু বলার নেই, কারণ এখানে এটা হচ্ছে সব একটা হজগম ব্যাপার, একটা মানে শিব ঠাকুরের আপন দেশের ব্যাপার, যে যা খুশি সেটাই করছে, কোন রকম কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আজকে মহিলারা কর্মক্ষেত্রে সুরক্ষিত নন, আরজিকর কাণ্ড,
তারপরে চাকরি ভালো করে পরীক্ষা দিয়ে তারা বৈধভাবে ঢুকেও দেখা যাবে অবৈধ ঢুকবে, তাদের ওএমআর শিট ডিস্ট্রয় করবে এবং সব শুধু বৈধ অবৈধ প্যানেল চলে যাবে। তখন কি বলা হবে? তখন বলা হবে আমরা এই কজনেরটা মেনে নিতে পারলে না, তাহলে এই তোমরা তো বাকিগুলো তো ঢুকতে পারছে, তাহলে মানে অন্যায়টা মেনে নিয়ে ঢোকো, এই হচ্ছে বক্তব্য। আচ্ছা, আমার এই বিষয়ে একদম শেষ প্রশ্ন একটা আপনাকে, তা হলো একটা অংশ যারা চাকরি করছে এই 2016 এসএসসি প্যানেলে, তাদের মধ্যে একটা অংশ আছে যে অন্য চাকরি থেকে ছেড়ে এসে এই চাকরিতে তারা হচ্ছে জয়েন করেছিলেন, বা হচ্ছে প্রাইমারি থেকে এসে উচ্চ প্রাইমারিতে তারা জয়েন করেছিলেন, হ্যাঁ, বা বাড়ির কাছে আসার জন্য তারা একটু চাকরি আবার এই পরীক্ষা মানে এই চাকরিতে হচ্ছে ইনক্লুড হয়েছিলেন। এদের কি চাকরি বাঁচাবার কোনো উপায় আছে? সেটা তো যারা আইনজীবীরা প্রতিপক্ষে মামলা করছেন তারা অনেকটাই বলতে পারবে, কিন্তু যদি কোনোভাবে দেখা যায় গোটা প্যানেলটা ক্যান্সেল হচ্ছে, অর্থাৎ প্যানেলটি অবৈধ বাতিল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো দায়টা রাজ্য সরকারের উপর সম্পূর্ণভাবে পড়া উচিত। কারণ রাজ্য সরকারের অপদার্থতার জন্য এবং দোষীদের ঢাকার চেষ্টা করার জন্যই আজকে এই ঘটনাটা ঘটছে। আর বহু লোক আছে যারা প্রাইভেট কোম্পানিতে হয়তো চাকরি করতেন, পরবর্তীকালে গভর্নমেন্ট কনসার্নে ঢুকেছেন। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সাংবাদিক হিসেবে, আফটার অল গভর্নমেন্ট আর দি বেস্ট এমপ্লয়ার অফ দ্য সোসাইটি। গভর্নমেন্টের ওপরে আর কোনো এমপ্লয়ার হতে পারে না। সেক্ষেত্রে বেস্ট এমপ্লয়ার হিসাবে গভর্নমেন্টের এই তো ছব্বা, তার মধ্যে ইলিগাল ঢুকে এই 8,559 মোটামুটি যা ফিগার বলছি, এইগুলো যদি বাদ দেওয়া যেত এসএসসি থেকে, তাহলে কি হতো? তাহলে কিন্তু আরো বৈধ লোক চাকরি পেত।